সীমান্তে হত্যায় ঢাকার প্রতিবাদের কোনো ব্যাখ্যা দেয়নি দিল্লি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে সংকটেই জানালেন ডক্টর সালেউদ্দিন। প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি। এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণসভা, ফাইয়াজ হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। যারা শুরু করেছে মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিদ্যুতের লোডশেডিং এ বিরক্ত সাধারণ মানুষ। বড়পুকুরিয়া বন্ধ ও সামিট আদানের কেন্দ্রগুলোতে উৎপাদন জটিলতাই কারণ। ২৭,০০০ মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই। আরেকটা হচ্ছে ঠিক যে রকম টাইপের বিদ্যুৎ কেন্দ্র দরকার সেটাও নেই। রোগ নির্ণয়ে সরকারি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সরবরাহের প্রমাণ। কমিশন নেয়ার অভিযোগ, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। 2 ঘন্টারও বেশি সময় তুলকালাম, আহত অন্তত 15। দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্ভব। বিক্ষোভ প্রতিবাদে উত্তাল মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন জেলায় কারফিউ, ইন্টারনেট সেবা সীমিত, চলছে ব্যাপক তল্লাশি। আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই ধরনের কর্মকাণ্ডের শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে বাংলাদেশ। হত্যা বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলে জানান তৌহিদ হোসেন। প্রতিবেশী দেশের বেসামরিক মানুষকে সীমান্তে হত্যা করে ভারতও কোনোভাবে লাভবান হচ্ছে না উল্লেখ করে তা বন্ধের তাগিদ দিচ্ছে বাংলাদেশ। এক সপ্তাহের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেল 2 বাংলাদেশি শিশু। রোববার ঠাকুরগাঁয়ে 15 বছরের জয়ন্ত কুমারকে নৃশংস হত্যাকাণ্ডের 7 দিন আগে প্রাণ গেছে 13 বছরের শিশু স্বর্ণা দাসের। সমসাময়িক নানা ঘটনা প্রবাহে বিএসএফের গুলিতে 2 অপ্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। জয়ন্ত হত্যাকাণ্ডের পর কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা। এতদিন সীমান্তে নিহতদের গরু ব্যবসায়ী বা চোরাচালানের সাথে জড়িত থাকার অজুহাত দিত দিল্লি। এবার 2 শিশু হত্যাকাণ্ডের ঘটনায় কি বলছে ভারত? প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটা নেট রেজাল্ট তো কিছু না, আমরা তাতে কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানা মতো আমি কোনো রিয়াকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করব যে তারা এটা কগনিজেন্সে নেবে। যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার। এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রণয় ভার্মা। We will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us, and we look forward to taking this forward even more in the coming days. তবে সীমান্তে মানুষ হত্যার মতো ঘটনায় কোনো পক্ষই যে লাভবান হয় না তা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে
একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। একই দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। এ সময় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ জানান হাই কমিশনার। তারা বিমানের সাথে এই নিয়ে যোগাযোগ করছে, এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে, যদি হয় আমাদের তো কোনো সমস্যা নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আর ভারতীয় হাই কমিশনার বলেছেন কোনো প্রকল্প স্থগিত হয়নি, ঠিকাদার দ্রুতই কাজে ফিরবে। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণ সভার। এই আয়োজনের জন্য 5 কোটি টাকা অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছোট বড় 36টি প্রকল্প স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্যে 15টির কাজ শেষ, চলছে 8টি প্রকল্প। তবে সরকার পরিবর্তনের পর এসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনের বৈঠকে। দুজনই জানিয়েছেন এক্ষেত্রে সংকট নেই, দ্রুতই কাজ শুরু হবে। ভারতের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প আছে বাংলাদেশের। প্রয়োজনেই এসব প্রকল্প, দুই দেশের স্বার্থেই এসব প্রকল্প চলমান থাকবে, এতে কোনো সমস্যা নেই। ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া 4 লেন সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা কাজে ফিরবে। তারা বলেন, বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী, রাজনৈতিক পট পরিবর্তনে দুদেশের সম্পর্কে কোনো হেরফের হবে না। বাংলাদেশ বিনিয়োগের ভালো জায়গা, এ নিয়ে আলোচনা হয়েছে। নতুন প্রকল্পেও আগ্রহী তারা। দুই দেশের সম্পর্কে কোনো সমস্যা নেই। আগের মতোই প্রতিবেশী দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে। অর্থ উপদেষ্টা এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন। সেখানে আগামী 14 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভার জন্য 5 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়। স্মরণসভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুমোদন। ছোট 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। অর্থ উপদেষ্টা জানান, স্মরণসভায় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহ অতিথি হিসেবে কারা থাকবেন তা ঠিক করবেন ছাত্র উপদেষ্টারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় যে কেউ তথ্য অভিযোগ জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রজিকিউশনে। এজন্য খোলা হয়েছে ডেস্ক। প্রজিকিউশনের সেই ডেস্কেই আজ বিচার চাইতে আসে পুলিশের গুলিতে প্রাণ হারানো রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের পরিবার। হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনকে আসামি করা হয়েছে। ফাইয়াজের শোকে স্তব্ধ পুরো পরিবার। 8 জুলাই ও যেদিন শহীদ হয় তার আগের দিন রাতে ও রাতের বেলা পিৎজা অর্ডার করে। পিৎজা অর্ডার করার পর তখন ও পিৎজা আমাকেও দেয়, আমার সাথে শেয়ার করে। খুনসুটির কথা মনে পড়ছে বারবার। পিৎজা নিয়ে ভাইয়ার সাথে ভাগাভাগি আর কোনোদিন করতে হবে না ফারিনকে। যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ভাইহীন পৃথিবীতে ছোট বোন ফারিনের জীবন উলট পালট। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা ফাইয়াজের পরিবার। মঙ্গলবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন তার বাবা শহীদুল ইসলাম ভুইয়া। একমাত্র ছেলে হত্যায় চান সর্বোচ্চ শাস্তি। ফাইয়াজের বাবার একটাই কথা, কোনো বাবাকে যেন কাঁধে সন্তানের লাশ বইতে না হয়। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নেই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় উপযুক্ত শাস্তি, খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শাস্তি আমার যারা খুন করে তাদের ফাঁসি। ফাইয়াজ হত্যার ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটর। জানান, এমন নিষ্ঠুরতার অভিযোগ ও তথ্য প্রমাণ যে কেউ জমা দিতে পারবেন,
ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। ফায়াজ তার ফেসবুকে শেষবার লিখেছিলেন, এমন জীবন গড়ো যাতে মরে যাবার পর সবাই তোমাকে মনে রাখে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট, তবুও ১৬,০০০ মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা দেশের বিদ্যুৎ বিভাগের। সম্প্রতি সামিটের এলএনজি সরবরাহে ঘাটতি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও আদানির বিদ্যুৎ না পাওয়ার প্রভাব পড়েছে সারা দেশে। প্রতিদিন প্রায় ১ থেকে ১,৫০০ মেগাওয়াট লোডশেডিংয়ের কবলে পড়ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়ানো ও আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন। আবারও শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি। গেল কয়েকদিনে রাজধানীতে প্রতিদিন দিনে রাতে লোডশেডিং হয় কয়েকবার। ঢাকার বাইরে এ অবস্থা আরও মারাত্মক। ১৬,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় ১,৫০০ মেগাওয়াট। দোকানে কারেন্ট নাই, আবার দোকান বন্ধ করে যখন বাসায় যাও দেখবো কারেন্ট নাই। কারেন্টের অবস্থা আধা ঘন্টা থাকে, 1 ঘন্টা আবার থাকে না। এবার সঞ্জয় নাইকা, কাস্টমার আমদার হয় না। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে চাষাবাদেও। সেচের জলে বিদ্যুতের আসা যাওয়ার ভোগান্তির কথা জানিয়েছেন কৃষকরা। 1 ঘন্টা থাকছে আর 5 ঘন্টা থাকতে না। আমাদের এই সময় মনে করেন পানি না হলে তো ধান হবে না। আওয়ামী লীগ শাসনামলে ঢালাওভাবে বাড়ানো হয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা। জ্বালানি সরবরাহের সক্ষমতা বিবেচনায় সেসব করা হয়নি বলছেন বিশেষজ্ঞরা। ২৭,০০০ মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই। আরেকটা হচ্ছে ঠিক যে রকম টাইপের বিদ্যুৎ কেন্দ্র দরকার সেটাও নেই। কারণ আমি স্পেসিফিক্যালি যেটা বলতে চাই যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যত বেশি ব্যবহার করব আমাদের খরচা তত বেশি বেড়ে যায়। তার উপর বন্ধ হয়েছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতো কেন্দ্রটি। এছাড়া সামিটের এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির প্রভাবে কমেছে গ্যাস ভিত্তিক কেন্দ্রের উৎপাদন। রয়েছে আদানির বিদ্যুৎ না পাওয়ার সংকট। ডিপেন্ডেন্সি কমাতে হয়। আমি যদি মনে করি এটা দেশের স্বার্থে করতে হয়, তাহলে একটু ধীরে ধীরে ভবিষ্যতে প্ল্যান মাফিক আমাদেরকে আগাতে হবে। হুট করে কোনো কিছু করতে গেলে ইভেন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা, ইভেন রেন্টাল কুইক রেন্টাল গুলাও আমাদেরকে যদি সরাতে হয়, আমাদের একটা প্ল্যান ভাবে ঘোষণা দিয়ে আমাদেরকে আগাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জ্বালানি আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ করছে জেনেটিক ট্রেডিং নামের একটি কোম্পানি। সেগুলো দিয়েই দিনের পর দিন চলছে রোগ নির্ণয় কার্যক্রম। অভিযোগ রয়েছে কমিশনের বিনিময়ে এই কাজে সাহায্য করছেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। কোম্পানির অফিসে গোপনে এসব কাজকর্মের ভিডিও ধারণ করলেও ক্যামেরার সামনে তারা সব অস্বীকার করেন। তানভীর মিজানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সরকারি বেশিরভাগ হাসপাতালের চিত্রই এমন। জানা অজানা রোগ থেকে মুক্তির আশায় চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা। রক্ত ও প্যাথোলজি সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় রোগ ধরতে। কিন্তু রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই পরীক্ষা ঠিক মতো হচ্ছে কি? এটা আসলে কর্তৃপক্ষের দায়িত্ব ঠিক মতো করা। কত টাকা দেওয়া বাইরে করতে পারি না, তার জন্য এখানে একটু সাহায্যের জন্যই আসছি। অনেকগুলো পরীক্ষা আছে, সিবিএস, আরবিএস, তারপরে এইচবিএস আছে, ইসিজি আছে। পরীক্ষার সঠিক নির্ভুল তথ্য নির্ভর করে রিয়েজেন্টের উপর। সরকারি বেসরকারি হাসপাতালে রিয়েজেন্ট ও মেশিন সরবরাহ করে প্রাইভেট কোম্পানিগুলো। তেমন একটি কোম্পানির 2টি প্রতিষ্ঠান, জেনেটিক ট্রেডিং ও অর্গানিক ইন্টারন্যাশনাল। খবর আসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ফুরিয়ে যাওয়া রিয়েজেন্ট সরবরাহ করে কোম্পানিটি। সত্যতা যাচাইয়ে ছদ্মবেশে রাজধানীর আসাদগেট এলাকায় কোম্পানির কার্যালয়ে প্রবেশ করে যমুনা টেলিভিশন। দেখা যায় ছাপানো হয়েছে অসংখ্য নকল স্টিকার। আরেকদিকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটে স্টিকার তুলে বসানো হচ্ছে নতুন তারিখের স্টিকার। ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মেয়াদহীন আসল স্টিকার। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি সহ রক্তের নানান পরীক্ষায় ব্যবহৃত উপকরণও। এবার জড়িতদের বক্তব্য নিতে চাই।
ক্যামেরা দেখেই মেয়াদোত্তীর্ণ পণ্য স্টিকার সরাতে ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তবুও ধরা পড়ে বেশ কয়েকটি পণ্যের অবৈধ কার্যক্রম। ময়লা ছিল, ময়লা ফেলাই দিচ্ছে। ওইগুলো ময়লা? এগুলো আপনার এখানে কিভাবে আসবে ময়লাগুলো? কিভাবে আসছে আপনার এখানে ময়লা? আমি জানবো না। আমরা অর্ডার দেয়, আমরা কাজ করি, হয়তো আমরা বিভিন্ন হাসপাতালে মালামাল সাপ্লাই দিই। একটা কোম্পানির প্রোডাক্ট বিদেশ থেকে আসছে আপনাদের, কিন্তু এই যে এক্সট্রা একটা লেভেল আমরা দেখতেছি, এই লেভেলটা কোত্থেকে আসছে? নরমালি বিদেশি প্রোডাক্টে তো আপনার লেভেল এখান থেকে আসবে না, কোম্পানির প্রোডাক্ট আসবে, আপনি সাপ্লাই দিয়ে পাঠিয়ে দেবেন হাসপাতালে। না, সেইভাবেই আসে সাধারণত। তো এইটা কোত্থেকে আসলো? এটা মনে হয় সম্ভবত ওনারা প্রিন্ট দিয়েছেন, কিন্তু এইগুলো আমরা লাগাই না, কারণ আমাদের যতগুলো আইটেম আসে এই বারকোডগুলো সব মেশিন রিড করে। হাসপাতালগুলোতে আপনাদেরই অপারেটর, তারাই অপারেট করে এবং এইটার বারকোডের ডেট আসলেও সেটা তারা হাইড করে, সেটা আমরা জানি। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এইটার কোনো অ্যানসার আপনার কাছে আছে কিনা, যে এই যে এক্সট্রা একটা প্রিন্ট? না, এটার কোনো অ্যানসার আমার কাছে নেই। যেটা কয়েক ধরনের প্রোডাক্ট, এগুলো হাসপাতালে সাধারণত পরীক্ষার জন্য ব্যবহৃত হয়, এর সবগুলোর স্টিকার আলাদা প্রিন্ট করে এখানে লাগানো হচ্ছিল এবং আমাদের দেখেই তারা সবাই এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার অনেক নমুনা এখানেও আছে। এই যে এখানে বেশ কিছু প্রিন্টের কাটা অংশ, এবং এটি হচ্ছে পুরনো, যেটি অরিজিনাল, অর্থাৎ যেটি আসল যেই স্টিকার সেটি হচ্ছে এটি লেমিনেটেড করা একটি কাগজ, আর এটি হচ্ছে সাদা নর্মাল কাগজে প্রিন্ট দেওয়া। এই দুটি আলাদা, দেখলেই সাধারণত যেহেতু বুঝতে পারবে। এসবের ফাঁকে বেরিয়ে যান কোম্পানির মালিক AKM কামরুজ্জামান, যিনি বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ রিয়াজেন্ট ব্যবসা। না, এটা এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। না, এটা সেকশন আলাদা, এই সেকশন আলাদা, এটা আমার না। পরিচয় গোপন রাখার শর্তে জেনেটিকের সাবেক এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা জীবনের মূল সনদ আটকে ও বাড়তি কমিশন দিয়ে এসব কাজ করান কামরুজ্জামান। ওদের আলাদা একটা কম্পিউটার সেটআপ আছে, সেখানে যখন যেটা দরকার সেটা সে প্রিন্ট করে নেয়। ধরেন ডেট আছে 23 সালের অক্টোবর পর্যন্ত, সেটা 24 সালের রিয়েজেন্ট চিপস খুলে 23 সালের অক্টোবরটা লাগিয়ে দিবে, তখন সেটআপটা হয়ে যাবে, তখন কোনো সমস্যা সে ডিটেক্ট করতে পারবে না। গেল সপ্তাহে সরবরাহ করা জেনেটিকের মেয়াদোত্তীর্ণ মালামাল শনিবারও ছিল বিভিন্ন হাসপাতালে। BSMM-এর বায়োকেমিস্ট্রি বিভাগের ফ্রিজেও পাওয়া গেল সেসব উপকরণ। নবনিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন ব্যবস্থা নেবেন তিনি। তো ডেট এক্সপায়ার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা কখনোই ল্যাবে কোনো টেস্ট আমরা অ্যালাউ করি না, করতে পারিও না। এটা দিস ইজ ক্লিয়ার। এখন আমি একটু দেখে নিই, একটু বুঝে নিই বিষয়টা কি, কারণ এটা তো মানে গুরুতর অভিযোগ, এটা তো মানে কি বলে অবহেলা করা যাবে না। বায়োকেমিস্ট ও প্যাথোলজিস্টরা বলছেন, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে প্রকৃত রোগ বা সমস্যা ধরা কোনোভাবেই সম্ভব নয়। ট্রিটমেন্টের জন্য ওটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে পারবে না। মানে আপনি যে ধরেন আসলো 10, এইটা কি আসলেই পেশেন্টের ব্লাডকে রিফ্লেক্ট করছে কিনা, এটা তো আমরা কোনোভাবেই মানে এটা যে রাইট, এটা যে হতেও পারে এটা 100, এটা 10 আসছে, এটা মানে অ্যাকসেপ্ট করা যাবে না কোনোভাবেই। এরই মধ্যে বেশ কিছু বিলের কপি, চালান এবং অন্যান্য ডকুমেন্ট পেয়েছি আমরা। এই পুরো কাজে কখনো কখনো হাসপাতাল বা ডায়াগনস্টিক্সের কর্তা ব্যক্তিরাও জড়িত থাকেন, তেমন একটি প্রমাণও পেয়েছি আমরা। 2023 সালের অক্টোবরের 30 তারিখে একটি প্রভাবশালী হাসপাতালে বেশ কিছু পণ্য সরবরাহ করে জেনেটিক ট্রেডিং, যেখানে মোট বিলের 30% কমিশন দেওয়া হয়েছে ওই হাসপাতালের কর্তা ব্যক্তিদের। কোম্পানিটি পণ্য সরবরাহ করে সরকারি ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার, হৃদরোগ, ল্যাবরেটরি মেডিসিন সহ অনেক সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে অরিজিনালের টাকা পরিশোধ করলেও মাসুল গুনছে সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন শিক্ষার্থী। দুপুরের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুরো ঘটনার জন্য দুই কলেজের শিক্ষার্থীরাই একে অপরকে দোষারোপ করেছে। মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মাঝে। এক পর্যায়ে ঢাকা কলেজের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে আইডিয়ালের শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগে হামলা চালানো হয় আইডিয়াল কলেজের মূল ফটকে। প্রায় 1 ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া।
এ সময় আইডিয়াল কলেজের বিশাল নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এমন ঘটনার প্রতিবাদে আবারও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বের হতে চাইলে সেনা সদস্যরা তাদের নিবৃত্ত করেন। পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের 15 জন শিক্ষার্থী আহত হয়। দুই কলেজের শিক্ষার্থীরাই ঘটনার জন্য একে অপরকে দুষছে। ছোট সাধারণ ইস্যু নেই, এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে তা আমরা তখন জানতাম না। ওরা যখন পাথর পিটতেছিল আমাদের 2-3 জনের ফ্রেন্ডের মাথা ফাটছে, ল্যাবেটে নিয়ে আসা হয়েছে, ম্যাডাম ওরে ল্যাবেটে নিয়ে আসতেছিল, ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হয়েছে। আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্ত মঞ্চ আছে সেই মুক্ত মঞ্চ গিয়ে তারা গিয়া হামলা করে, একটা ছাত্রকে সেখানে মারে। আইডিয়াল স্টুডেন্টরা আইসে ডিলাইতেছে ক্যাম্পাসের ভিতরে বিজয় এলোপাতারি, এবং আমাদের ঢাকা কলেজ অডিটোরিয়াম আছে ওইখানে আজকে মনে হয় নবীন বরণ, ওইখানে ডিলাইতেছে। পরে সেনা সদস্যদের টহল ও অবস্থানের কারণে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি শান্ত হয়। শিক্ষার্থীরা ফিরে যায় যার যার ক্যাম্পাসে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নতুন এমডি নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এই ঘটনার জেরে পেট্রোবাংলায় ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন তিতাস ও পেট্রোবাংলার বেশ কয়েকজন। ঘটনার দায় একে অপরের উপর চাপাচ্ছে দুপক্ষই। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিতাসের আগের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার। তবে নতুন এমডি শাহনেওয়াজ পারভেজকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতায় সকালে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানাতে যায় পেট্রোবাংলার অফিসে। এ সময় তিতাস ও পেট্রোবাংলার কর্মীদের মধ্যে মারামারি আর ভাঙচুরের ঘটনা ঘটে। পেট্রোবাংলার কর্মীদের দাবি, তিতাসের লোকজন এসে হামলা চালায়, আহত হয় তাদের বেশ কয়েকজন। তিতাসের কিছু লোক আমাদেরকে কাঠ ঝুলানো ছিল, তারপর অফিসাররাও ছিল, ইঞ্জিনিয়াররাও ছিল, ওনারা সবাই মিলেই আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে মারধর করে। ওনারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের যাকে পাইছে সামনে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, দুর্নীতি জিইয়ে রাখার দুরভিসন্ধি থেকেই নতুন এমডিকে মানতে পারছে না তিতাসের কর্মকর্তারা। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায়, যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের ছাত্রদের জীবন দেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রোবাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না। যদিও উল্টো কথা বলছে তিতাস কর্তৃপক্ষ। তাদের দাবি, আওয়ামীপন্থী এমডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে লাঠি নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর। এতে আহত হন তাদের বেশ কয়েকজন। আমরা যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দরা উপরে গেছে, তখন তারা এসে আমাদেরকে অতর্কিত হামলা করছে। ওদের ওইখানে আগে থেকেই লাঠি সোটা এবং বড় বড় ধরনের দেশীয় অস্ত্র ছিল, সেগুলো নিয়ে আমাদের উপর হামলা করে। আমরা সবই তার কাছে অনুরোধ করতে গেছি, কিন্তু ওনারা এত স্ট্রং যে ওখানে আমাদের যাবো কোথায়, যেহেতু তার যাওয়া তো সে নিয়োগ দিয়েছে, তার কাছে আমরা এটা অনুরোধ গেছি। কিন্তু ওখানে কিছু মানে এখনও যারা আছে তারা এখনও ওখানে কিছু চেঞ্জ হয়নি, কিন্তু এখনও অ্যাজ ইট ইজ আছে। তারাই আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমাদেরকে তারা লাঠিসোঁটা দিয়ে আমাদেরকে আক্রমণ করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় করেন তারা, দেখা করেন নিহতদের স্বজন ও আহতদের সাথে। ছাত্রদের সাথে যোগ দেন সমন্বয়ক সভায়। নারায়ণগঞ্জ সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে নারায়ণগঞ্জের মাঝদাইরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময় সভা করেন তিনি। হত্যাকারীদের বিচারের আওতায় আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন। বিকেলে মাসদাইর AKM শামসুজ্জোহা স্টেডিয়ামে হয় ছাত্র নাগরিক মত বিনিময় সভা। এ সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও ছাত্রলীগের করা হামলা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেন সার্জিস। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব।
এদিকে বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদদের স্মরণে আয়োজিত সভায় আসিফ বলেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ভারতকে এদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনা সরকারের মতো ভারতের কাছে আর কখনো নতজানু হবে না বাংলাদেশ। ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সকালে সিলেটে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ 11 সদস্যের দল। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা। পরে বিকেলে ছাত্রদের সভায় হাসিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব অন্যায্য চুক্তি বাতিল চায় ছাত্র জনতা। আমরা চাই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ দেখতে। এই দেশে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজই যথেষ্ট। বিকেলে রাঙামাটিতে পৌঁছান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শহীদ মিনার প্রাঙ্গণে সভায় যোগ দেন। সাথে ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি। পাহাড়ের মানুষের অধিকার নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হাসনাত। মাদ্রাসাকে স্কুলের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, বিশ্ববিদ্যালয়কে কওমের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এভাবে বিভাজন করতে 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 রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। সফরে ছাত্র জনতার মধ্যে ঐক্য বজায় রাখার জোর তাগিদ দেন সমন্বয়করা। নতুন দেশ গড়তে সবাইকে জানান এক হয়ে কাজ করার আহ্বান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে ডাচ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সাথে কৃষি, সামুদ্রিক শিল্প, অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিস্তৃত সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে নেদারল্যান্ড। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নেদারল্যান্ডস সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানান রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নেদারল্যান্ডস সরকারের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের ডাচ সরকারের সমর্থনও চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও আলোচনা হয়। আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণে লোডশেডিং সহ অরাজক নানা পরিস্থিতিতে পড়তে হয়েছে জনগণকে। অল্প কদিনেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে। বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই, বরং নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান নূর। ইন্টেরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রাল প্রসেস, নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে যে আগামী দিনে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে। কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপি নেতাকর্মীদের নামে কিংবা তারা করলেও এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না। সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানান, দুর্গাপূজা দেখতে এবার অবৈধভাবে সীমান্ত পারাপার হওয়া যাবে না। আর আজান ও নামাজের সময় পূজা মণ্ডপে বাদ্য না বাজানোর অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা। অন্যদিকে ধর্ম উপদেষ্টা জানান, পূজায় নিরাপত্তার ঘাটতি থাকবে না। প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা বেড়েছে আবারও। কয়েকদিনের ব্যবধানে স্বর্ণা দাস ও জয়ন্ত কুমার সিংহের হত্যাকাণ্ডে ক্ষোভ সারা দেশে। সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে
এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। অক্টোবরে দুর্গাপূজার সময় সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কঠোর থাকবে বিজিবি। উপদেষ্টা জানান, পূজা দেখতে দুদেশের নাগরিকরা যেন অবৈধভাবে সীমান্ত পারাপার করতে না পারে তা নিশ্চিতে নজরদারি করা হবে। পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে। এবছর সারা দেশে ৩২,৬৬৬টি মণ্ডপে পূজা হবে। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি সহ প্রথমবারের মতো থাকছে স্বেচ্ছাসেবকও। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে, আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। উপদেষ্টারা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিগত সময়ে পূজা মণ্ডপে হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরে অগ্রণী ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি ছ্যাঙ্গারচর শাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাংকের ছ্যাঙ্গারচর বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া সোমবার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক পিএলসির ছ্যাঙ্গারচর বাজার শাখার ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ গত 29 আগস্ট বিভিন্ন বাহানায় ব্যাংকে হাজির না হলে ব্যাংকের ভোল্ট খোলা সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাংকে তার অনুপস্থিতি সন্দেহজনক হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া। এর আগে রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ভল্ট খোলা হয়। এ সময় ৭৫,২০,০০০ টাকা কম পাওয়া যায়। পরে থানায় মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক। পুলিশ জানায়, ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ ও অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। মামলার তদন্ত করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত এবং চলমান সহিংসতাকে কেন্দ্র করে ভারতের মণিপুরের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে কারফিউ। সীমিত রাখা হয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। এর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর টহল তল্লাশি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকে মণিপুরের বিভিন্ন জেলায় কারফিউ জারি করে প্রশাসন। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় জারি করা হয় ১৪০ ধারা। রাজ্য প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কড়াকড়ি আরোপের পরপরই জোরদার করা হয় টহল। বন্ধ রাখা হয় রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। একই চিত্র বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। এর পাশাপাশি চলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তল্লাশি অভিযান। সীমিত করা হয়েছে মোবাইল এবং ইন্টারনেট সেবাও। অবশ্যই গণতান্ত্রিক উপায়ে র্যালি এবং সমাবেশের সুযোগ রয়েছে। আমরা আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাতে চাই, এখানে সহিংসতার কোনো সুযোগ নেই। গেল কয়েকদিনের সংঘাতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও হতাহত হয়েছেন। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে সোমবার রাতে মশাল মিছিল হয় মণিপুরের বিভিন্ন স্থানে। নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে। এর আগে সোমবার দিনে প্রতিবাদে নামে শিক্ষার্থীরা। সে সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। তারই প্রেক্ষিতে রাজ্য জুড়ে জারি করা হয়েছে কড়াকড়ি। কুকি এবং মেইতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল মণিপুর। এর মধ্যে গেল শনিবার রাজ্যের জিরিবাম জেলায় ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছড়ে বেসামরিক এলাকায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।